প্লান্ট ফিজিওলজি বা উদ্ভিদ শারীরবিদ্যার অন্তর্গত একটি চ্যাপ্টার সালোক সংশ্লেষ আমরা আজকে পড়া শুরু করব। তোমাদের সালোক সংশ্লেষ প্রক্রিয়াটি সম্পর্কে প্রাথমিক ধারণা রয়েছে, এখন আমাদের আরেকটু ডিটেলে জানতে হবে। তো আমি ধরেই নেব যে তোমাদের ওই প্রাথমিক ধারণাটুকু আছে, কারণ প্রাথমিক ধারণা নিয়ে আমি বেশি ডিসকাশন রাখতে চাইছি না। সালোক সংশ্লেষ সমস্ত স্বভোজী জীবের মধ্যে দেখা যায়। স্বভোজী জীব বলতে কারা পড়ছে? প্রথমেই পড়ছে সবুজ উদ্ভিদ। এছাড়া আমরা কিছু নিম্ন শ্রেণীর প্রাণী এবং ব্যাকটেরিয়ার মধ্যে স্বভোজী পুষ্টি দেখতে পাই। তা তাদের ক্ষেত্রেও আমরা সালোক সংশ্লেষ ঘটতে দেখি। তাহলে সালোক সংশ্লেষের একটা সংজ্ঞা আমরা এরমভাবে বলতে পারি যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় ক্লোরোফিল যুক্ত জীব, প্রধানত সবুজ উদ্ভিদ, সূর্যালোকের উপস্থিতিতে পরিবেশ থেকে গৃহীত কার্বন ডাইঅক্সাইড ও জলের বিক্রিয়ায় নিজ দেহে শর্করা জাতীয় খাদ্য সংশ্লেষ করে এবং উপজাত বস্তুরূপে জল এবং গৃহীত কার্বন ডাইঅক্সাইডের সম অণু অক্সিজেন পরিবেশে ত্যাগ করে। তাকেই বলে সালোক সংশ্লেষ বা ফটোসিনথেসিস। এর যে সামগ্রিক রাসায়নিক সমীকরণ সেটাও তোমাদের জানা আছে, 6CO2 + 12H2O। অ্যারো দিয়ে অ্যারোর ওপরে আমরা লিখব সূর্যালোক, নিচে ক্লোরোফিল বা আমরা সক্রিয় ক্লোরোফিলও লিখতে পারি। আর উপজাত বস্তুরূপে আমরা দেখাবো প্রোডাক্ট, যেগুলো প্রধান উৎপন্ন বস্তু হচ্ছে গ্লুকোজ, C6H12O6 + 6H2O + 6O2। 6 অণু কার্বন ডাইঅক্সাইড গৃহীত হচ্ছে, আবার 6 অণু অক্সিজেন পরিত্যাগ হচ্ছে। সেই জন্য বলা হচ্ছে গৃহীত কার্বন ডাইঅক্সাইডের সম অণু অক্সিজেন এই প্রক্রিয়ায় ত্যাগ হচ্ছে। তো এই প্রক্রিয়ার দুটো তাৎপর্য, সেটা হচ্ছে সবুজ উদ্ভিদ এই প্রক্রিয়ায় নিজের দেহে সৌরশক্তি আবদ্ধ করছে, প্রথমে এটিপির মধ্যে রাসায়নিক শক্তিরূপে, পরে শর্করার মধ্যে স্থৈতিক শক্তিরূপে। এই ক্ষমতাটা কেবল সবুজ উদ্ভিদেরই রয়েছে। সমস্ত প্রাণীরা মানে পরভোজীরা, তারা উদ্ভিদের ওপর নির্ভর করে আছে খাদ্য শক্তির জন্য। তা আমরা সালোক সংশ্লেষের আলোক দশা এই অংশটি আজকে ডিসকাস করব। সালোক সংশ্লেষের দুটো পর্যায়, আলোক দশা, অন্ধকার দশা, এগুলো তোমরা জানোই। ক্লোরোপ্লাস্টের গ্রানাতে আলোক দশার বিক্রিয়াগুলি ঘটে, আর ক্লোরোপ্লাস্টের স্ট্রোমা বা ধাত্রতে অন্ধকার দশার বিক্রিয়াগুলি ঘটে। এবার আলোক দশার বিক্রিয়াতে যে ঘটনাগুলো ঘটে সেগুলো হচ্ছে মুখ্য ঘটনা, সেগুলো হচ্ছে ফটোলাইসিস আর ফটোফসফোরাইলেশন। এগুলো সম্পর্কে আমাদের যে প্রাথমিক ধারণা ছিল, খালি আমরা সংজ্ঞাটুকুই জানতাম। এবার আমাদের খুব ডিটেলে একটা এই পদ্ধতিগুলোর মধ্যে আমরা কোরিলেট করব, ফটোলাইসিস, ফটোফসফোরিলেশন কীভাবে একে অন্যের উপর নির্ভরশীল, আর আলোক দশার বিক্রিয়াগুলো কিভাবে ঘটছে। একটু জটিলভাবে আমাদের জানতে হবে, তবে বুঝে গেলে জিনিসটা আমাদের কাছে সোজাই লাগবে। তোমরা কম্পিউটার স্ক্রিনে একটা ছবি দেখো, এখানে দেখানো হচ্ছে একটা জেড স্কিমের ব্যাখ্যাটায় আমি পরে যাব। এই জেড স্কিম ব্যাপারটা দিয়ে আমরা আলোক দশার বিক্রিয়াগুলো বুঝব। এই দেখো, এখানে লেখা আছে সালোক সংশ্লেষের আলোক দশায় PS1 ও PS2-র ভূমিকা। PS1 আর PS2 এখানে যে আমরা দেখতে পাচ্ছি ছবিতে, এগুলো হচ্ছে যথাক্রমে পিগমেন্ট সিস্টেম 1 বা ফটো সিস্টেম 1 আর পিগমেন্ট সিস্টেম 2 বা ফটো সিস্টেম 2। রঞ্জকতন্ত্র বলা হচ্ছে। PS1 একটা রঞ্জকতন্ত্র, PS2 একটা রঞ্জকতন্ত্র। এগুলোর নিচে যে P700 আর P680 লেখা হয়েছে, এগুলোর একটা তাৎপর্য আছে। PS1 এটি 700 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের
আলো শোষণ করে। আর P680 বলা হচ্ছে PS2কে, কারণ এটি 680 ন্যানোমিটার এই তরঙ্গ দৈর্ঘ্যের আলো শোষণ করে। তা আমরা জানি ক্লোরোফিল সৌরশক্তি শোষণ করে, তাহলে এই ব্যাপারগুলো কীরকম আসছে? সালোক সংশ্লেষীয় কার্য বর্ণালী বলে একটি কথা আছে। দৃশ্যমান আলোকের 390 থেকে 760 ন্যানোমিটার, মানে বর্ণালীর লাল, মানে এই বর্ণালীর রেঞ্জের মধ্যে লাল মানে 650 থেকে 760 ন্যানোমিটার, আর নীল ও নীলাভ সবুজ 430 থেকে 500 ন্যানোমিটার, এই অংশে সালোক সংশ্লেষের হার সর্বাধিক হয়। এই দৃশ্যমান আলোক বর্ণালীর কার্যকর অংশকে সালোক সংশ্লেষীয় কার্য বর্ণালী বলে। এবার এই সালোক সংশ্লেষ নিয়ে পরীক্ষা নিরীক্ষা করতে গিয়ে বিজ্ঞানী এমারসন ও লুইস ক্লোরেল্লা নামক শৈবালে একটি পর্যবেক্ষণ করলেন। তারা কি করলেন? ক্লোরেল্লার দেহ থেকে ক্লোরোপ্লাস্টকে পৃথক করে দৃশ্যমান বর্ণালীর ভিন্ন ভিন্ন নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যের আলোকরশ্মি দিয়ে তারা ক্লোরোপ্লাস্টটিকে আলোকিত করলেন। কি বলছি বুঝতে পারছো? ক্লোরেল্লার দেহ থেকে ক্লোরোপ্লাস্টকে পৃথক করে ভিন্ন ভিন্ন তরঙ্গ দৈর্ঘ্যের আলো ওই ক্লোরোপ্লাস্টের ওপর ফেললেন, এবং এটাতে ওরা পর্যবেক্ষণ করলেন যে 680 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের বেশি লাল আলোতে সালোক সংশ্লেষের হার কমে যাচ্ছে। এই ঘটনাটাকে বলা হচ্ছে রেড ড্রপ বা লোহিত চ্যুতি। এবার এমারসন কি করলেন এবং তার সহযোগী বিজ্ঞানীরা ওই 650 থেকে 680 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের আলোকরশ্মির সাথে 720 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের আলো একসাথে ওই ক্লোরোপ্লাস্টের ওপর ফেললেন। এতে ওরা দেখলেন যে সালোক সংশ্লেষের হার আবার বৃদ্ধি পেল। এটাকে বলছে এমারসনস এনহ্যান্সমেন্ট এফেক্ট। প্রথমে লাল তরঙ্গ দৈর্ঘ্যের যে আলো, মানে 700 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের আলো দিয়েছিলেন, তাতে দেখা গেছিলো যে সালোক সংশ্লেষের হার কমে যাচ্ছে। এরপরে তার থেকে নিম্ন তরঙ্গ দৈর্ঘ্যের আলো যেটা দিলেন 680-র নিচে, তাতে দেখা গেল, বা 680 পর্যন্ত, আর তাতে দেখা গেল যে সালোক সংশ্লেষের হার আবার বাড়তে শুরু করবে। তাই এই পরীক্ষা থেকে তারা সিদ্ধান্তে এলেন যে 2 রকমের রঞ্জকতন্ত্র রয়েছে উদ্ভিদের দেহে, এই ক্লোরোপ্লাস্টের মধ্যে। এইখান থেকে এই PS1 আর PS2 এই দুটোর ধারণা তৈরি হল। তা PS1 এক ধরনের তরঙ্গ দৈর্ঘ্য আলোয় আলোকিত হচ্ছে এবং সেই ক্লোরোফিল সক্রিয় হচ্ছে, আর 680 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের আলো শোষণ করে আরেক ধরনের রঞ্জকতন্ত্র উদ্দীপিত হচ্ছে। দুটোই যদি সাইমালটেনিয়াসলি কাজ করে তাহলেই সালোক সংশ্লেষের হার বৃদ্ধি পাবে। এই প্রসঙ্গে একটা কথা বলা, যে সালোক সংশ্লেষের প্রধান রঞ্জক কী? প্রধান রঞ্জক হচ্ছে ক্লোরোফিল। ক্লোরোফিলের বিভিন্ন টাইপ আছে, ABCD করে। এবার এর মধ্যে ক্লোরোফিল এ হচ্ছে মুখ্য রঞ্জক। এই যে PS1 PS2-র মুখ্য রঞ্জক হিসেবে ক্লোরোফিল এই থাকে, মানে বিক্রিয়া কেন্দ্রে এগুলো থাকে। এছাড়া অন্য ক্লোরোফিলগুলোও থাকে, আর থাকছে কিছু সাহায্যকারী রঞ্জক। তার মধ্যে রয়েছে ক্যারোটিনয়েডস। ক্যারোটিনয়েডস হচ্ছে ক্যারোটিন আর জ্যান্থোফিল, এরাও বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্যের আলো শোষণ করে। আর হচ্ছে ফাইকোবিলিনস, এর মধ্যে রয়েছে ফাইকোসায়ানিন আর ফাইকোএরিথ্রিন, এই রঞ্জকগুলো। তাহলে এই সাহায্যকারী রঞ্জক আর প্রধান রঞ্জক ক্লোরোফিল, এগুলো নিয়ে তৈরি হচ্ছে অ্যান্টেনা কমপ্লেক্স। একটা আগে আমরা পড়েছি যে ক্লোরোফিলের মধ্যে ক্লোরোপ্লাস্টের মধ্যে সালোক সংশ্লেষীয় একক কোয়ান্টাজোম থাকে, যেগুলো 250 থেকে 300 ক্লোরোফিল অণু ধারণ করে। এগুলোকে বলা হচ্ছে সালোক সংশ্লেষীয় একক। এইটাকেই এখন মডার্ন কনসেপ্টে বলা হচ্ছে অ্যান্টেনা কমপ্লেক্স। ক্লোরোফিল এর সঙ্গে এই অ্যান্টেনা মলিকুলগুলো যুক্ত থাকে। এরাও বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্যের আলো শোষণ করে বিক্রিয়া কেন্দ্রে প্রেরণ করে, সেই জন্য এগুলোকে অ্যান্টেনা কমপ্লেক্স বলছে। এগুলো এই সমস্ত রঞ্জকতন্ত্রের উপাদান হিসেবে কাজ করে। এবার আমরা আবার ছবিটায় ফিরে যাব এবং ছবিটা থেকে বুঝবো যে এখানে কি হচ্ছে।
আলোক দশার দুটো ঘটনা আমি বলেছি উল্লেখযোগ্য ঘটনা, একটা হচ্ছে ফোটোলাইসিস আর একটা হচ্ছে ফোটোফসফোরিলেশন। ফোটোলাইসিসে কি হয় তোমরা একবার এই দিকটা দেখো। ফোটোলাইসিস হচ্ছে সূর্যালোকের উপস্থিতিতে সক্রিয় ক্লোরোফিল দ্বারা জলের আয়নীকরণ। সূর্যালোকের ফোটন কণা শোষণ করে ক্লোরোফিল সক্রিয় হয়, তারপর জলকে এইভাবে আয়নিত করে, হাইড্রোজেন আয়ন আর হাইড্রক্সিল আয়ন। এই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে ফোটোলাইসিস। এবার এই হাইড্রোজেন আয়ন আর হাইড্রক্সিল আয়ন কীভাবে এই ফোটোফসফোরিলেশনের সঙ্গে রিলেটেড সেটা আমরা বুঝব। এবার ফোটোফসফোরিলেশন দুটো পদ্ধতিতে ঘটে। আগে একবার মনে করে নিই যে ফোটোফসফোরিলেশনে কী হচ্ছে। ফোটোফসফোরিলেশনে হচ্ছে সূর্যালোকের উপস্থিতিতে ক্লোরোফিলের সাহায্যে পাতায় উপস্থিত জৈব যৌগ এডিপি অজৈব ফসফেটের সঙ্গে বিক্রিয়া করে উচ্চ শক্তিসম্পন্ন ফসফেট যৌগ এটিপি তৈরি করে, অ্যাডিনোসিন ট্রাইফসফেট। এই ঘটনাটাকে বলা হচ্ছে ফোটোফসফোরিলেশন। এটা দুরকমভাবে ঘটে, চক্রাকার ও অচক্রাকার। আমরা প্রথমে এই ছবি দেখে চক্রাকার ফোটোফসফোরিলেশন প্রক্রিয়াটি বুঝব। এই প্রক্রিয়ায় অংশ নেয় শুধুমাত্র PS1। আমি যেখানে মার্ক করছি সেখানে তোমরা দেখো PS1। এরা এই 700 ন্যানোমিটার, P700 লেখা আছে, আগে বললাম 700 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের আলো শোষণ করে উত্তেজিত হয়। তো উত্তেজিত হলে এর বহিঃকক্ষের ইলেকট্রন ত্যাগ করে। দেখো এখানে ইলেকট্রনটা এখান থেকে এই রঞ্জকতন্ত্র থেকে নির্গত হলো। এবার যেখানে গেল FRS বলে একটি কথা আমি লিখেছি, এটাকে বলা হচ্ছে ফেরিডক্সিন রিডিউসিং সাবস্টেন্স। এর মাধ্যমে এটা ফেরিডক্সিন বলে একটি ইলেকট্রন গ্রাহকের কাছে গেল, ইলেকট্রন গ্রাহক। ফেরিডক্সিন থেকে ইলেকট্রনের প্রবাহটা দুই দিকে হতে পারে। একটা তোমরা এইদিকে দেখছো, FNR এর কাছে ইলেকট্রনটা পাঠাচ্ছে, আর আরেকটা দেখা যাচ্ছে যে সাইটোক্রোম B563, তারপরে সাইটোক্রোম F, তারপরে প্লাস্টোসায়ানিন হয়ে আবার PS1-এ ফিরে আসছে। তাহলে আমরা যেহেতু চক্রাকার পথটা পড়ছি, তার মানে এখানে আমরা ইলেকট্রনের একটা চক্রাকার আবর্তন দেখতে পাচ্ছি। কীরকম? PS1 থেকে বর্জিত ইলেকট্রন FRS-এর মাধ্যমে ফেরিডক্সিন দ্বারা গৃহীত হলো, তারপর সেটা সাইটোক্রোম B563-তে গেল, তারপরে সাইটোক্রোম F-এ গেল, তারপর প্লাস্টোসায়ানিনে গেল, এবং শেষে এটা আবার PS1-এ ফিরে এলো। মানে PS1-এর বর্জিত ইলেকট্রন বিভিন্ন ইলেকট্রন বাহকের মাধ্যমে একটা চক্রাকার পথে আবর্তিত হয়ে আবার PS1-এই ফিরে এলো এবং PS1-এর ইলেকট্রন শূন্যতাকে দূর করলো। এই চক্রাকার পথে ইলেকট্রন আবর্তিত হওয়ার সময় দেখো ফেরিডক্সিন থেকে সাইটোক্রোম B563 এইখানে একটা ধাপে এটিপি তৈরি হলো। আবার সাইটোক্রোম B563 থেকে আবার যখন সাইটোক্রোম F-এ যাচ্ছে তখন আবার কোনো এটিপি তৈরি হলো। এবার সাইটোক্রোম F থেকে প্লাস্টোসায়ানিনের মাধ্যমে ইলেকট্রন ফিরে এলো। তাহলে এই ইলেকট্রনের আবর্তনের সময় দুটো ধাপে দুই অণু এটিপি তৈরি হতে আমরা দেখলাম। তো সেই জন্য এটাকে বলা হচ্ছে চক্রাকার ফোটোফসফোরিলেশন। চক্রাকার পথে ইলেকট্রন আবর্তনের সময় ফসফোরিলেশন মানে এটিপি উৎপাদনের প্রক্রিয়াটি ঘটল। আশা করি তোমরা বুঝতে পারছ। এরপরে হচ্ছে অচক্রাকার ফসফোরিলেশন, অচক্রাকার ফসফোরিলেশনে আমরা দেখছি PS1 আর PS2 এই উভয় প্রকার রঞ্জকতন্ত্রই সক্রিয়ভাবে অংশগ্রহণ করছে। PS1 700 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের আলো আর PS2 680 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের আলো শোষণ করে উত্তেজিত হচ্ছে এবং তারা তাদের বহিঃকক্ষের ইলেকট্রন ত্যাগ করছে। এখান থেকে ইলেকট্রন বেরোলো, এখান থেকেও দুটো ইলেকট্রন বেরিয়ে গেল। এবার আমরা দেখি যে PS1 থেকে বর্জিত ইলেকট্রনটা এবার কোন পথে যাচ্ছে। আমরা আগে একদম শুরুতে পড়লাম যে জলের আয়নীকরণ হয়ে হাইড্রক্সিল আয়ন আর হাইড্রোজেন আয়ন উৎপন্ন হলো। এই হাইড্রোজেন আয়ন পাতায় উপস্থিত জৈব যৌগ NADP-র সঙ্গে যুক্ত হয়ে
NADPH2 যৌগ তৈরি করে। এই যে NADP প্লাস 2 ইলেকট্রন প্লাস 2H প্লাস এটা হবে NADPH2, এটা অন্ধকার দশায় কাজে লাগবে। তো এই NADPর সঙ্গে 2H প্লাস জলের আয়নীকরণের ফলে উৎপন্ন 2H প্লাস সেটা NADPর সঙ্গে যুক্ত হলো। ইলেকট্রনটা এলো কোত্থেকে? ইলেকট্রনটা এলো এবার ফেরিডক্সিন থেকে। ফেরিডক্সিন থেকে ইলেকট্রন FNR এর মাধ্যমে, এটা হচ্ছে ফেরিডক্সিন NADP রিডাক্টেজ একটা এনজাইম, এর মাধ্যমে এর মধ্যে যাচ্ছে, গিয়ে বিজারিত NADP যৌগটা তৈরি করছে। এবারে কিন্তু ফেরিডক্সিন থেকে সাইটোক্রোমের দিকে ইলেকট্রনটা এলো না, তার ফলে PS1-এর ইলেকট্রন শূন্যতাটা রয়েই গেল। তাহলে এবার PS1-এ ইলেকট্রন শূন্যতা কীভাবে দূর হবে? দূর হবে এইভাবে। এবার এই পাথওয়েটা ফলো করো। PS2 থেকে 600, PS2 যখন 680 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের আলো শোষণ করলো, সে উদ্দীপিত হলো এবং সে ইলেকট্রন ত্যাগ করলো। এই ত্যাগ করা ইলেকট্রন প্রথমে Y নামক একটি অজানা বাহকের কাছে গেল, তারপরে প্লাস্টোকুইননে গেল। প্লাস্টোকুইনন থেকে এটা সাইটোক্রোম B559-এ এলো, তারপরে সাইটোক্রোম F, এটা তো কমন পাথওয়ে, আগেরটাতেও ছিল, সাইটোক্রোম F প্লাস্টোসায়ানিন হয়ে আবার PS1-এ ফিরে এলো। তাহলে দেখো এখানে ইলেকট্রনের আবর্তনটা কিভাবে হলো? PS2 থেকে শুরু হয়ে বিভিন্ন ইলেকট্রন বাহকের মাধ্যমে সেটা PS1-এ ফিরে এলো। তাহলে এটা নিশ্চয়ই একটা চক্রাকার পথে আবর্তনটা হলো না, অচক্রাকার পথে ইলেকট্রনের আবর্তন হলো। এর ফলে PS1-এর ইলেকট্রন শূন্যতাটা দূর হয়ে গেল। আর PS2 থেকে যে ইলেকট্রনটা অচক্রাকার পথে PS1-এ ফিরে এলো, সেখানে দেখো সাইটোক্রোম B559 থেকে সাইটোক্রোম F-এ যখন ইলেকট্রন পরিবহন হচ্ছে, তখন একই ধাপে একই সাথে 2 অণু ATP তৈরি হচ্ছে। এবার PS1-এর ইলেকট্রন শূন্যতা মেটানোর ব্যাপারটা মিটে গেল, কিন্তু PS2 ইলেকট্রনটা ত্যাগ করে আছে, তার ফলে PS2 এখনও উত্তেজিত অবস্থাতেই আছে, কারণ ওর বহিঃকক্ষের ইলেকট্রনটা ফিরে আসেনি, ওটা PS1-এ চলে গেছে। এবার কিভাবে সেটা স্তিমিত হবে, মানে কি করে ইলেকট্রন ফিরে পাবে? এবারে তোমরা দেখো, এই যে জলের আয়নীকরণ হয়ে ফোটোলাইসিস হয়ে যে হাইড্রক্সিল আয়ন তৈরি হয়েছিল, হাইড্রক্সিল আয়ন, এই হাইড্রক্সিল আয়ন থেকে দুটো ইলেকট্রন বেরিয়ে গিয়ে এটা হাইড্রক্সিল মূলকে পরিণত হলো। হাইড্রক্সিল মূলক বিশ্লিষ্ট হয়ে জল আর হাফ অণু অক্সিজেন তৈরি হলো। এটা ব্যালেন্সের জন্য এরকমভাবে লেখা হয়েছে। এই যে অক্সিজেন আর জল, এটা হচ্ছে আমরা প্রথমে যে রাসায়নিক সমীকরণটা পড়লাম, উপজাত বস্তুরূপে জল আর অক্সিজেন উৎপন্ন হয়, এটা কিন্তু আলোক দশাতেই আমরা পেয়ে গেলাম। এই হাইড্রক্সিল আয়ন থেকে ইলেকট্রন মুক্ত হয়ে হাইড্রক্সিল মূলক তৈরি হলো, হাইড্রক্সিল মূলক বিশ্লিষ্ট হয়ে জল আর অক্সিজেন উৎপন্ন করলো, যা সালোক সংশ্লেষের উপজাত বস্তু। এবার এই ইলেকট্রনটা Z নামক একটি অজানা বাহকের দ্বারা বা জারক পদার্থের দ্বারা PS2-তে ফিরে আসছে। তার ফলে PS2-তে যে ইলেকট্রন শূন্যতা সৃষ্টি হয়েছিল, সেটা এবার দূর হয়ে গেল। তাহলে ইলেকট্রন ত্যাগ করে এরা উত্তেজিত হয়েছিল, যখন দুটোই PS1 PS2 দুটোই অ্যাক্টিভ হচ্ছে, PS1-এর ইলেকট্রন শূন্যতা দূর হলো PS2 থেকে আগত ইলেকট্রন দ্বারা, আর জলের থেকে ইলেকট্রন পেল PS2, তার ফলে এটি আবার স্তিমিত হয়ে গেল। এইভাবে পর্যায়ক্রমিকভাবে ঘটনাগুলো ঘটছে, আর এরকমভাবে আলোক দশার বিক্রিয়াটা সম্পন্ন হচ্ছে। তাহলে আলোক দশায় কী কী বস্তু উৎপন্ন হতে আমরা দেখলাম? ATP, যেটা ফটোফসফোরিলেশনের মাধ্যমে হচ্ছে। এই ইলেকট্রন ট্রান্সফারের সময় যে শক্তির মুক্তি ঘটে, এটা আমরা প্রান্তীয় শ্বসন পড়ানোর সময় বলেছি, যে এই মুক্ত শক্তির পরিমাণ 7.3 কিলো ক্যালোরির বেশি হলে সেটা ATPর মধ্যে আবদ্ধ হয়। এই ধাপগুলোতে সেটাই হচ্ছে, তার ফলে ATP তৈরি হচ্ছে। আর কি হচ্ছে? NADPH2 তৈরি হচ্ছে, বিজারিত NADP, যেটা আর এই ATP অন্ধকার দশার বিক্রিয়ায় কাজে লাগবে। এটা আমরা যখন অন্ধকার দশা পড়ব, তখন আবার এগুলোর অংশগ্রহণ দেখতে পাবো। আর কি তৈরি হলো? জল আর অক্সিজেন, এগুলোই হচ্ছে সালোক সংশ্লেষের উপজাত বস্তু। এই অক্সিজেন
পত্ররন্ধ্রের মাধ্যমে পরিবেশে ফিরে যাচ্ছে। এই পুরো ইলেকট্রন পরিবহনের পথটা, যেখানে দেখো আমি একটু এই যেখান দিয়ে আমি মার্কারটা নিয়ে যাচ্ছি, এই পথটা ইলেকট্রন পরিবহনের এই পথটা একটা জেডের মতো, তোমাদের মনে হচ্ছে এনের মতো, এটাকে যদি ঘুরিয়ে আমরা দেখি এই প্রবাহটা জেডের মতো। এই জেডের এটা তির্যক বাহু আর এগুলো ওই অনুভূমিক বাহু। তোমরা যদি সাইড থেকে মনে করো এটা একটা জেডের মতো ইলেকট্রন পরিবহন পথ আমরা দেখতে পাচ্ছি, যেই জন্য এটাকে বলা হচ্ছে জেড স্কিম। আর এই পুরো আলোক দশার বিক্রিয়াতে এই জেড নামক অজানা বাহক বা জেড নামক বাহক বা এই জারক পদার্থটির উপস্থিতির জন্য একে জেড স্কিম বলা হয়। তাহলে আমরা আজকের ক্লাসে পড়লাম সালোক সংশ্লেষের আলোক দশার মুখ্য ঘটনাগুলি। সেগুলি হচ্ছে ফটোফসফোরিলেশন এবং ফটোলাইসিস, এবং দুটোর মধ্যে যে একটা সম্পর্ক আছে সেটাও আমরা বুঝলাম। এবং এই যে PS2 জলের আয়নীকরণের ফলে উৎপন্ন হাইড্রক্সিল আয়ন থেকে ইলেকট্রন পেল, মানে জল থেকে ইলেকট্রনটা পেল। তাহলে আমাদের যদি বলা হয় যে ফটোলাইসিসের সঙ্গে সম্পর্কযুক্ত রঞ্জকতন্ত্র কোনটি, তাহলে আশা করি আমরা তার উত্তর দিতে পারবো। কি হবে সেটা? PS2। এই রঞ্জকতন্ত্রটি ফটোলাইসিসের সঙ্গে সম্পর্কযুক্ত। আর আমি আরেকবার যেটা দিয়ে শুরু করেছিলাম, যেটা ওই যে রেড ড্রপ আর ইমার্সেন্স এনহ্যান্সমেন্ট এফেক্ট, তো তোমরা বুঝতে পারবে এখন এটাকে বারবার পাথওয়েটা পড়ে, যে যখন চক্রাকার ফটোফসফোরিলেশন হচ্ছিল তখন ফেরিডক্সিন কিন্তু ইলেকট্রনটা সাইটোক্রোম বিকে দিয়ে দিচ্ছিল। তাহলে এই দিকে NADPH2 গঠিত হওয়ার কোনো সম্ভাবনাই থাকছিল না। তাহলে NADPH2 যদি তৈরি না হয় তাহলে অন্ধকার দশার বিক্রিয়া এটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, সেই ভূমিকাটা পালিত হবে না, তার ফলে অন্ধকার দশার সমস্যা হবে। সেই কারণেই লোহিত চ্যুতি বা রেড ড্রপ দেখা যাচ্ছে। কিন্তু দুরকম তরঙ্গ দৈর্ঘ্যের আলোই যখন দেওয়া হলো ওই ক্লোরেল্লা শৈবালের পৃথক করা ক্লোরোপ্লাস্টে, তখন দেখা গেল সালোক সংশ্লেষের হার আবার বৃদ্ধি পেল। তার কারণ এখানে যেমন ATP তৈরির প্রক্রিয়াটা PS1 দিয়ে হচ্ছিল, PS2 দিয়েও হওয়া শুরু হলো, আর তার ফলে ফেরিডক্সিন ইলেকট্রনটা NADPকে দিতে পারলো, তার ফলে NADPH2 যৌগটাও তৈরি হতে পারলো, যেটা অন্ধকার দশায় ব্যবহার হতে পারছে। আজকের ক্লাসটা আমি এখানে শেষ করছি। তোমরা এই শব্দ প্রবাহটা দিয়ে আলোক দশার বিক্রিয়াটা পড়বে এবং আশা করি তোমরা এটা বুঝতে পারবে। সবাই ভালো থেকো।